এই লেখক হতে গেলে কি করতে হয়? আমি মনে করি তুমি যদি লেখক হতে চাও তোমার মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, চারদিকে তাকিয়ে দেখবে কত জিনিস ঘটে যাচ্ছে কিন্তু তোমার চোখের সামনে। আমি যখন গাড়িতে বসে বই নিয়ে বসে থাকতাম, আমরা সাভার যাচ্ছি, তখন সৈয়দ হক আমাকে বারবার বলতেন, হাত থেকে বই কেড়ে নিয়ে ফেলে দিতেন, দেখো আমাদের সমাজ যেদিন স্মুথ হয়ে যাবে, কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই, আমরা সব কাজ যেভাবে ইচ্ছা করে যাচ্ছি, লেখা কিন্তু হবে না। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্স টিবিএস ইজেল সাহিত্য আড্ডায়। আজকের আড্ডাটি খুবই বিশেষ বলে আমি বিবেচনা করছি এবং আমি নিশ্চিত যে আড্ডার শেষে আপনারা আমার এই বিবেচনাবোধের সঙ্গে একমত হবেন, কারণ আজকের আড্ডায় আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি মানুষ হিসেবে, লেখক হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, এমনকি একজন মনোবিশেষজ্ঞ হিসেবে আমাদের সবার নমস্য। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আনোয়ারা হক। আনোয়ারা আপা, প্রথমেই একদম খুব সহজ প্রশ্ন, কিন্তু আমার কাছে এটা, আমার ব্যক্তিগত কাছে মনে হয় যে এই প্রশ্নটা খুব ক্লিশে উত্তর আমরা দেই, যে ধরুন জিজ্ঞেস করি যে কেমন আছেন বা কেমন আছো, সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলি ভালো আছি। এটা আমার কাছে মনে হয় অনেক সময় আমরা এড়িয়ে যাওয়ার জন্য বলে থাকি, কথা সংক্ষিপ্ত করার জন্য। কিন্তু আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন। ওই একই কথা বলবো, আমি ভালো আছি। একটা জিনিস কি জানো, যে আমি যদি ভালো আছি যে শব্দটা, এটার উত্তরে তুমি এটাই আশা করো, কিন্তু আমি যদি বলি ভাইরে বড় বিপদে আছি, আমাকে কি 1,00,000 টাকা ধার দিতে পারো, তো এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য ভালো আছি বলাটা অনেক ভালো। এটা হচ্ছে একটা, আমি বলবো যে এক ধরনের ভদ্রতা, একটা তুমিও প্রশ্ন করছো আমিও উত্তর দিচ্ছি, সামাজিক একটা কথোপকথন। কিন্তু তারপরে তুমি যখন জিজ্ঞেস করবে, তখন তো আমি বলবো যে আমার এই অসুবিধা ওই অসুবিধা, আর একটু মোর কর্ডিয়াল হবো, তাই না? তো আমি ভালো আছি, আবার ভালোও নেই একদিক থেকে, যেহেতু তুমি ইন্টারভিউ করছো তাই বলছি। নানাবিধ কারণে ভালো নেই, আমাদের মানে ঘরবাড়ি, পরিবেশ, লেখাপড়া, ছেলে মেয়ে, বাজারঘাট, দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তো ভালো এইভাবে নাই। তবুও ভালো আছি, ভালো আছি কারণ আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, অন্তত আমরা তাদেরকে নিয়ে হইচই করতে পারছি, তো ভালো আছি সেই হিসেবে বলবো। আমার মনে হয় যে এমনিতেই আমরা যারা বাঙালি, এমনিতেই ভালো থাকার প্রবণতাটাই আমাদের বেশি, শত প্রতিকূলতার মধ্যেও। এবং আমরা খুব মজার মজার উত্তর দিই। আমি একবার একটা জরিপের মতো করেছিলাম যে কেমন আছো, এরকম জিজ্ঞেস করেছি প্রায় 15-20 জনকে। দেখা গেল কেউ বলছে যে দিন কেটে যাচ্ছে, কেউ বলছে কেটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে না, কেউ বলছে চলে আর কি, এই তো আছি, আল্লাহর দয়ায় আছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে ভালো থাকার একটা মনস্তাত্ত্বিক প্রবণতা হয়তো আমাদের আছে, নাকি আপনার কি মনে হয়? এটা একটা মনস্তাত্ত্বিক ভাবে আমি মনে করি অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথোপকথন করেন, চট করে একটা মানুষ আরেকটা মানুষকে তার দুঃখের কথা, কষ্টের কথা বলতে চায় না। তো শুধু আমি দেখেছি ইংরেজিতে বলে আই এম সো, যে আই এম ওয়েল, বা আমি কিছু বলে না, আই এম সো, চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। তো এরকমই আর কি। এই ব্যাপারে আমাদের এক এক সমাজে এক এক ধরনের কথা বলার যে প্রবণতা বা অভ্যাস বা রিচুয়াল বলো, আমাদের সমাজেও আছে সেটা। তবে পৃথিবীর মানুষকে আমি দেখেছি তারা চট করে নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা, যদি না তুমি তাকে চেনো, তুমি বলতে পারো যে তোমার সেই সমস্যার কি সমাধান হলো। ভালোই আছি আমরা, ভালো আছি শুধু না, সত্যি কথা বলতে কি আমাদের ভালো থাকতেও হবে। ভালো না থাকলে আমরা তো কাজ করতে পারবো না। তো সেই জন্যে আমাদের ভালো থাকতে হবে। আমরা ভালো আছি, আমরা কাজ করে যাচ্ছি, এবং যত কষ্টই হোক আমরা কাজটা করেই যাব। এইটা তো এক অর্থে এক ধরনের জীবনের লড়াই করা, জীবন যুদ্ধেরও একটা অংশ। তা এখন যদি সাহিত্যের দিকে যাই, এই যে ভালো নেই বা ভালো, একদম গভীর যে দুঃখ বেদনা, হয়তো সামাজিক যন্ত্রণা, চারপাশের নানান প্রতিকূলতা, অস্থিরতা, সেইটা তো বোধহয় আমরা সাহিত্যে আনি। দেখো, ওই মানুষ বলে যে আর কি করব, এত প্রতিকূল অবস্থার মধ্যে হচ্ছে, লেখা হচ্ছে না। আমি তো মনে হয় আমাদের সমাজ যেদিন স্মুথ হয়ে যাবে, কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই, আমরা সব কাজ যেভাবে ইচ্ছা করে যাচ্ছি, লেখা কিন্তু হবে না।
লেখা কিন্তু প্রতিকূল অবস্থা না হলে তুমি লিখতেই পারবে না। এই যে আমাদের ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, তুমি কল্পনা করে দেখো, শত শত উপন্যাস তৈরি হয়েছে, গল্প তৈরি হয়েছে, লেখা তৈরি হয়েছে, তাই না? তো সুতরাং অথবা তুমি কোনো না কোনো, তুমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা তুমি দেশভাগ, কিছু না কিছু নিয়ে তুমি লিখছো, আর কিছু হাতে না পেলে মানুষের জীবনী নিয়ে লিখছো। তো উপাদান তোমার থাকতে হবে। এখন তোমার দৈনন্দিন জীবন যদি একবারে স্মুথ, কোনো ঝামেলা নাই, তুমি কিন্তু লিখতে পারবে না। সুখী মানুষ লেখক হতে পারবে সুখী না। মানুষ সুখী মানুষ সুখেই থাকে, লেখারও দরকার নেই। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার লেখালেখি, আপনি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছিলেন যে কথা বলার এটা একটা প্রবণতা। তো এরকম তো লেখালেখির একটা প্রবণতা আছে, যখন আপনি লিখছেন, আরেকজন লিখছে বা আমি লিখছি, প্রত্যেক লেখককে একটা আলাদা করে প্রবণতা নির্ধারণ করা যায়। তো এটা আমার এক ধরনের অক্ষমতা বলতে পারেন, বা আমার একটু অসামর্থ্যই, যে আমি গত কয়েকদিন আপনাকে পাঠ করার চেষ্টা করলাম, তো আমি কিন্তু আপনার প্রবণতাটা ধরতে পারিনি। কোন অর্থে ধরতে পারিনি, যে দেখা যাচ্ছে যে আপনি একদিকে ছানা ও মুক্তিযুদ্ধ লিখছেন, শিশু সাহিত্য করছেন, আরেকদিকে আপনি লুস সালামের মতো নিৎসের সম্পর্ক, রিলকের সম্পর্ক এই নিয়ে লিখছেন, এমনকি এমিলি ডিকিনসনকে নিয়ে সম্প্রতি একদম সর্বশেষ আপনার কাজ, ওইটা নিয়ে আমরা হয়তো বিস্তৃত আলাপ করব, অর্থাৎ কবিতা অনুবাদ করছেন। আবার আপনি খুবই গভীর মনস্তত্ত্বের উপন্যাস লিখছেন। তো আপনি আসলে কি ধরনের লেখক? আপনার কমফোর্ট জোন কোনটা, বা আপনার ডিসকমফোর্ট জোনই বা কোনটা? দেখো, আমি এই ক্যাটেগরাইজেশন, যে ওটা কোন ধরনের লেখক, কী ধরনের লেখক, এটা আমি বিশ্বাসই করি না। আমি মনে করি আমি একজন মানুষ, এবং আমি বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে বড় হয়েছি। আমি যেমন ছেলেবেলায় হিজরা, বেদে, তারপরে ইরানি, কাবলিওয়ালা, এদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতাম, চলে যেতাম ওদের সঙ্গে। তারপরে ওই তোমার ওই সাপুরে সাপ খেলা দেখাতে এসছে, তাদের ওই ঝাঁপির পিছন পিছন চলছি, ঝাঁপির মধ্যে সাপ আছে। তো আমার একবার তো আমার মা মনে করলেন যে আমার ঘাড়ে ভূত আছে, সেই জন্য ওঝা ডাকলেন আমাকে, ওই মাথায় নিয়ে গিয়ে অন্ধকার রাতে, অমাবস্যার রাতে কলসির পানি মন্ত্র পড়ে আমার মাথায় ঢালবেন মরে, যে আমার ভূত ছাড়ানোর জন্যে। তো আমি একটু নিশ্চয়ই মনে হয় অফ দ্য নর্ম ছিলাম, নিশ্চয়ই মা মনে করতেন। আমি যতদূর জানি, দুঃখিত আপনার মাঝখানেই করলাম, কারণ প্রশ্নের উত্তরটা আরও এলাবোরেট হবে আশা করি, যে আপনি খুবই একটা রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মেছিলেন, সেই জায়গা থেকে যে আপনি হিজরার সঙ্গে মেশা, ওঝা, এই ব্যাপারগুলো, এই ব্যাপার হচ্ছে, এটা তো আউট অফ দি নর্ম, এটা আমার পরিবার মানতো না, তার জন্য খুব পিটনি খেতাম। ছোটোবেলায় পিটনি খেতে খেতে পিঠ একেবারে পালিশ হয়ে গেছে। তো সুতরাং তুমি মনে করো আমার ফ্যামিলি এটা লাইক করতো না, যে একটি মেয়ে বাচ্চা সে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। কিন্তু আমার এই আত্মভোলা প্রবণতাটা ছিল, এবং আমি তখন যে ঘুরে বেড়াতাম, দেখতাম, এটাই কিন্তু আমার লেখার ব্যাপারে অনেক সাহায্য করেছে। আমার ছানার নানা বাড়ি, ওই যে সাপুরিয়া কথা, এগুলো আমার অভিজ্ঞতা লব্ধ সমস্ত অভিজ্ঞতার কথাই লিখেছি। তা আমি মনে করি তুমি যদি লেখক হতে চাও, আমি তো তখন লেখক হতে চাইনি, কিন্তু আমার যে অভিজ্ঞতা ভেতর দিয়ে গিয়েছি, পরবর্তীকালে যখন লিখতে বসলাম, এই অভিজ্ঞতাগুলো আমার অনেক কাজে দিল, এইটাই বলতে পারি আর কি। এবং লেখক হতে গেলে তুমি আমি অমুক লেখক, আমি সিরিয়াস লেখক না, আমার মনে যখন যেটা এসছে, যে মনোভাব আমার হয়েছে, যে অভিজ্ঞতা ভেতর দিয়ে গিয়েছি, মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গিয়েছি, দেশভাগের ভেতর দিয়ে গিয়েছি, করোনার ভেতর দিয়ে গিয়েছি, আমার কত অভিজ্ঞতা। তো বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমার মনে যখন যেটা হয়েছে তখন সেটা লিখেছি। কিন্তু এইভাবে আমি অমুক ধরনের লেখক, তো আমি এই ঘরানাতে বিশ্বাস করি না। একটা লেখক হচ্ছে একবারে টোটালি ওপেন হার্টেড, ওপেন মাইন্ডেড। তার যখন যে অভিজ্ঞতা ভেতরে যাবেন, সে অভিজ্ঞতা যদি তাকে আলোড়িত করে, উনি সে ব্যাপারে লিখবেন, এটা খুবই স্বাভাবিক। সেই জন্য আমি এই ধরনের, আবার তোমরা বলো 60-এর দশকে লেখক, সত্যি, আরে একটা লেখক 60-এর দশকে যে বই লিখছে, সেই একই লেখক 80-র দশকে কিন্তু অন্য বই লিখছে, অন্য অভিজ্ঞতা বই লিখছে। তুমি আমাকে 60-এর দশকে লেখকে ক্যাটেগরাইজ করে দিচ্ছ, আমি এটা একদম মানতে পারি না। আমি মনে করি একটা লেখক হচ্ছে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। তিনি যে জীবন অভিজ্ঞতা ভেতর দিয়ে যখন যাবেন, সেটা নিয়ে তিনি লিখবেন, এটা খুবই স্বাভাবিক। জি, এই যে আপনি বলছিলেন লেখক হতে গেলে, এখন ধরুন একজন ছাত্র হিসেবে বা একজন নবীশ হিসেবে আমি যদি আপনার কাছে জানতে চাই যে লেখক হতে গেলে কি করতে হয়, আমার ট্রেনিংটা কি হবে, আমার প্রস্তুতি কি? সেইটা হচ্ছে, ভাই, আমরা তো রক্ষণশীল পরিবারের ছেলে মেয়ে,
হতে গেলে তোমার মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে। তুমি যখন মনে করো তুমি এখান থেকে সাভারে যাচ্ছ, একটা বাসে যাচ্ছ বা একটা গাড়িতে যাচ্ছ, তুমি কিন্তু চারদিকে তাকিয়ে দেখবে কত জিনিস ঘটে যাচ্ছে কিন্তু তোমার চোখের সামনে। আমি যখন গাড়িতে বসে বই নিয়ে বসে থাকতাম, আমরা সাভার যাচ্ছি, তখন সৈয়দ হক আমাকে বারবার বলতেন, হাত থেকে বই কেড়ে নিয়ে ফেলে দিতেন, দেখো এখন বই রাখো, সারাদিন তো বই পড়ো, এখন পথে দেখো। অর্থাৎ আমি যখন পথ চলি উনি বলতেন তাকিয়ে দেখবে চারিদিকে কত ঘটনা ঘটছে, কত ধরনের দৃশ্য আমরা দেখছি, কত রকম লেনদেন আদান প্রদান। আবার আমার মনে করো একটা দোকানে থামছি, একটা সাধারণ একটা দোকান, সেখানে বসে আমরা চা খাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, উনি সবসময় বলতেন দেখো। তো আমি সেইটাই মনে করি যে আমরা যখন যে অবস্থায় থাকি, আমরা যদি দেখার চোখটাকে ডেভেলপ করতে পারি, তাহলে পরে আমাদের আর কোনো চিন্তা। আমি কিন্তু খুব অন্যমনস্ক মানুষ, লোকে ভাবে আমি খুব ভুলো, মানুষের মন ভুলে যায়, কিন্তু দেখার ব্যাপারে আমার কিন্তু কোনো ছাড় নাই, আমি তো দেখি ঠিক মতো। এই দেখাটার ক্ষেত্রে কি আপনার মনোবৈজ্ঞানিক সত্তা, চিকিৎসক সত্তা কাজ করেছে? এটা তো হয়তো অজান্তে কাজ করছে। মনোবিজ্ঞানী তো আমার একটা সাবজেক্ট, আমি লেখাপড়া করেছি ওই লাইনে। হ্যাঁ, হয়তো কিছুটা আমি মনের ওই সমস্ত অন্তরালে কি হয় না হয়, যেহেতু আমার কাছে আমার ক্লায়েন্ট এসে বলে, সেইখান থেকে আমি অভিজ্ঞতাটা পাচ্ছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই কিছুটা কাজ করেছে, কিন্তু মূলত আমার কাজ হচ্ছে দেখা, সেই দেখা এবং মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, এটাতেও আমার অনেক সাহায্য হয়। আমি জানি না আমার মানে এই প্রশ্নটা করা উচিত কিনা, কিন্তু আমি একজন পাঠক হিসেবে কৌতূহল নিবারণ করতে পারছি না। আমার অন্যায় হয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো যে এই যে আপনার কাছে এত মানুষ এসে তাদের মনের গল্প করে, এত সুবিধা অসুবিধার কথা বলে, এইগুলো তো আপনার একটা পেশাদারি জায়গা। এই পেশাদারির কি বলে কেস স্টাডি, ফাইল, এইগুলো থেকে কি আপনি কখনো অনুপ্রাণিত হয়েছেন কিছু লিখতে? বা দেখো, আমি তো ডাক্তার, আমি চিকিৎসা করি। হ্যাঁ, তো সুতরাং একটি রোগী যখন আমার কাছে তার মনের কথা বলে, এটা কিন্তু হাই সিক্রেট। এটা কিন্তু আমি আমার যে ওথ নিয়ে আছে, আমি কিছুতেই হিপোক্রেটাসের যে ওথ নিয়েছি আমরা, সেই ওথের মাধ্যমে বলা আছে যে তুমি পেশেন্টের প্রাইভেসি নষ্ট করবে না, তার আইডেন্টিটি ডিসক্লোজ করবে না, কোনো সময় যেন কোনো মানুষ তাকে চিনতে না পারে। আমার প্রচুর পেশেন্ট চারপাশে, আমি যখন কোনো গ্যাদারিংয়ে যাই, তাদের সঙ্গে আমার যখন চোখাচোখি হয়, আমি চিনি না তাদের। তারাই বরং মাঝে মাঝে এসে বলে ডাক্তার সাহেব, কিন্তু আমি কখনোই তাদের চিনি না, কারণ আমি তাদের ডিসক্লোজ করতে চাই না। আর যখন আমি লিখি, আমি যে ঘটনাটার ভেতর দিয়ে গেলাম, অভিজ্ঞতার ভেতরে, সেটা টোটালি ট্রান্সফর্মড। আমি শুধু অভিজ্ঞতাটুকুই নিলাম, কিন্তু সেটা যখন আমি সাহিত্যে রূপান্তরিত করছি, তখন সে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই যে রূপান্তরের কথা বললেন, যে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে, অনেকে সাহিত্য বাস্তবতার কথা বলে, সমাজ বাস্তবতার কথা বলে, কেউ সরাসরি উপাদান, হয়তো কেউ সংবাদপত্র থেকে সংগ্রহ করে। আপনি যেরকম বললেন যে আপনি চিকিৎসা বিজ্ঞানের শপথ মেনে এর যে ব্যক্তিগত সুরক্ষা, সেটা আপনি মেনে চলার চেষ্টা করি। মেনে চলেন। এখন এইরকম কি কখনো হয়েছে যে আপনি তো মানুষ, সবার আগে আপনি একজন সংবেদনশীল মানুষ। আমরা যারা শিল্প সাহিত্য চর্চা করি, আমরা সংবেদনশীল বলেই বোধহয় এটা করি। তো এমন কি হয়েছে যে আপনি এত বেশি আলোড়িত হয়েছেন, যে ব্যক্তিগতভাবে এত আলোড়িত হয়েছেন যে সে আপনার কোনো লেখার মোড় ঘুরিয়ে দিয়েছে বা কোনো কিছু করেছে? না, সেটা আমি হয়নি, কখনোই হয়নি। আমি সবসময় একটা ব্যারিয়ার রেখেছি, বাউন্ডারি রেখেছি। এবং আমি মনে করি যে মূলত আমাদের জীবন কিন্তু ওই গণ্ডির ভেতরেই। আমরা যদিও চেষ্টা করি গণ্ডি ক্রস করে চলে যেতে। আমি সবাইকে বলি যে ফেসবুকে দেখো, আমরা গণ্ডিহীন কথাবার্তা বলি ফেসবুকে। আমি মনে করি প্রতিটা জিনিসেরই একটা গণ্ডি আছে। তুমি কখনো গণ্ডিহীন হয়ে থাকলে তোমাকে লোকে ভাববে যে একেবারে তুমি অত্যন্ত অন্য ধরনের মানুষ। আপনি মাত্রার কথা বলছেন, সীমার কথা বলছেন। সীমা আমাদের মানতেই হবে। আমরা সীমাহীন হতে চাই বটে, কিন্তু সত্যিকার অর্থে আমরা সীমাহীন হয়ে যাবো কোথায়? আমরা কি উড়ে বেড়াবো বাতাসে? তা তো না। তো সুতরাং আমরা যেহেতু আমাদের সমাজ আছে, আমরা যেহেতু মানুষ, এই সমাজটা আমাদেরই তৈরি, তাহলে আমরা সীমার মধ্যেই কিন্তু আছি। তো সুতরাং আমি এমন কিছু করতে পারবো না যা সীমাহীন। আর সীমাহীন হয়ে গেলে সেটাকে আমি সাহিত্য করতে পারবো কি না তাও তো আমি জানি না।
সে অভিজ্ঞতা আমার নাই। তো সুতরাং আমরা প্রত্যেকেই যে আমরা কে বসে আছি একটা সীমার মধ্যে কিন্তু আমরা আছি। তা আমি সীমাটাকে আমি সবাইকে বলি যে সীমা ক্রস করার হয়তো আমাদের দরকার নাই, হয়তো সীমা তারাই ক্রস করতে পারবেন যারা অত্যধিক প্রতিভাবান মানুষ। সীমা ক্রস করে তিনি সীমাটাকে আবার সীমার মধ্যে আনতে পারবেন, সেরকম হয়তো মানুষ আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের সকলেই আমরা সীমার মধ্যে। এই যে আপনি ফেসবুকের কথা বললেন, সোশ্যাল মিডিয়া, এবং এক ধরনের অস্থিরতার প্রতিফলন আমরা এখানেও দেখছি। এমনকি কখনো বা আমাদের সাহিত্য ক্ষেত্রেও আমাদের অনেক প্রাজ্ঞজনরাও ফেসবুকে অনেক ধরনের বচসার সৃষ্টি করছেন, অনেক ধরনের তর্ক বিতর্ক কুতর্ক তৈরি করছেন। এগুলো একজন লেখক হিসাবে আপনাকে কিরকম আসলে পীড়িত করে? আমি প্রথম কথা ফেসবুক দেখি না, দ্বিতীয় কথা এসব বক্তব্যের আমি কোনো মূল্যই দিই না, কারণ আমার ইলেকট্রিসিটি অফ হলে ওটা অফ। আমি কোনো জিনিসই আমি এই ধরনের মূল্য দিই না, এই ধরনের বক্তব্যের আমি কোনো প্রাধান্য দিই না। তুমি হয়তো খেয়াল করে দেখবে আমার কোনো কমেন্টও নাই ফেসবুকে, কোনো দিন কোনো জায়গায় আমি কমেন্টও দিই না। হয়তো ফেসবুক আমার আছে, আমার নাতনির কিন্তু ফেসবুক নাই, আমার মেয়ের কিন্তু ফেসবুক নাই। আমি একটুখানি তাদের থেকে অনেক বয়স বেশি, আমি একটু বেশি কিউরিয়াস, আমার একটু ফেসবুক আছে, কিন্তু ফেসবুক আমি বেশি ঘাটাঘাটি করি না, আমার ছেলেই ঘাটাঘাটি করে সেটা। তা আমাকে যদি আপ টু ডেট করতে হয় আমার ছেলেই করে দেয়। তো সুতরাং সেইটা হচ্ছে কথা, আমি ফেসবুকে কোনো মূল্য দিই না। আমি মূল্য দিই যেটা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি কথা বলছো, তুমি লিখছো, তুমি অবশ্যই তুমি যখন টেলিভিশনে কথা বলছো, এই যে আমরা কথা বলছি, এগুলোর একটা অন্য ধরনের মানদণ্ড আছে। কিন্তু আমি ফেসবুকের জিনিস মুছে যায়, হারিয়ে যায়, বা আমি কতদূর মনে রাখবো। অনেকে, আমি ফেসবুক হয়তো আমার বয়স বেশি বলে আমি ফেসবুকে অত প্রাধান্য দিই না, কিন্তু যারা অল্প বয়সী ছেলেমেয়ে তাদের কাছে ফেসবুকের অনেক প্রাধান্য। আমি তো আউটডেটেড, তো সুতরাং আমার কাছে ফেসবুকের প্রাধান্য হয়তো ওইভাবে নাই, কিন্তু যারা ইয়াং তাদের কাছে হয়তো আছে, তারা কোন দৃষ্টিতে দেখছে আমি তো সেটা জানি না। কিন্তু আমার কাছে এই বয়সে আমার ফেসবুকের প্রাধান্য নাই। আমার যেটা প্রাধান্য সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এবং আমি যেটা মনে করি, আমার একটা ছোট মেশিন আছে, মেশিনে বসে আমি লিখি, যখন যেটা মনে হয় সেটা আমি প্রিন্ট করি, সেটা আমি ছাপাই। আমি অনলাইনে কোনো লেখা দিই না, যদি কেউ আমার লেখা দিয়ে দেয় সেটা আলাদা। তো এইটা হচ্ছে ঘটনা। কিন্তু মনে রাখো, আমি কিন্তু আউটডেটেড, আমি কিন্তু চলে যাচ্ছি, আই লিভ দিস ওয়ার্ল্ড ভেরি সুন। কিন্তু আমার যে ধ্যান ধারণা সেটা আমি বলে গেলাম, এইটুকু আর কি। অ্যাট দি এন্ড অফ দি ডে আমার মনে হয় কি জানো, উই হ্যাভ টু গো ব্যাক টু প্যাভিলিয়ন। আমাদের ঘুরে আবার সেই গণ্ডি ভেতরে আসতে হবে। সুতরাং আমরা এখন যতই বড় হই, যাই হই না কেন, ইভেনচুয়ালি আমাদের সেই ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই থাকতে হবে। কারণ মানুষের মন কিন্তু, তুমি খেয়াল করে দেখো, মনে আছে তোমরা নিশ্চয়ই খুব ছোট ছোট ছিলে, 70s দিকে, 80s দিকে আমি যখন কোনো জায়গায় যেতাম, ক্লাবে বা কোথাও, আমি দেখতাম সমস্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিরাট চেয়ারম্যান, বিরাট ব্যবসায়ী, তারা এরকম দুহাত ধরে নিজেরাই ক্যাসেট বাড়িতে নিয়ে যাচ্ছেন, ক্যাসেট প্লেয়ার। শনি রবিবার বন্ধ, পুরো 48 ঘন্টা তারা ক্যাসেট প্লেয়ার দেখবেন, হিন্দি সিনেমা, ভিডিও ক্যাসেট। তুমি ভিডিও ক্যাসেটের চেহারা দেখছো এখন তার কিছুই দেখো না, আমাদের মেশিনের ভিতরে সব এসে গেছে ছোট্ট একটা হাতের মধ্যে। তো আমি সেটা মনে করি যে এই ধরনের জিনিস যে খুব লাস্টিং তা বলবো না, তবে হ্যাঁ তাৎক্ষণিক যে চাহিদা সেটা হয়তো সেটা পূরণ করতে পারছে। কিন্তু এখন আমরা প্রযুক্তির যে জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছি, এই যে আপনি একটু আগে বললেন যে আমি অনলাইনে লিখি না পারতপক্ষে, চাইলে হয়তো লেখা দিচ্ছেন, কিন্তু আগামীর প্রজন্ম তো আপনাকে আমাকে ফিজিক্যাল বই থেকে ফেসবুকে বেশি হয়তো খুঁজবে, বা অনলাইনে বেশি খুঁজবে, বা সাহিত্য মাধ্যমেও হয়তো এই প্রযুক্তির একটা প্রভাব আসতে পারে। এইটা আপনার কোনো অ্যানালাইসিস আছে? আমার অ্যানালিসিস হচ্ছে, যখন কোনো লেখককে তারা তুলে ধরে, আর্নেস্ট হেমিংওয়ে বলো, টলস্টয় বলো, তাদের লেখা, তারা কিন্তু সব লেখা দেয় না, তারা কিন্তু সিনপসিসটা দেয়, মূল লেখাগুলো। তোমার যদি টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস পড়তে হয়, তুমি এত মোটা বই তুমি কি মনে করো ফেসবুকে বা তোমার মেশিনে দেবে না, কিন্তু তাদের অনেক হিসাব আছে, তারা ঠিক ততটুকুই দেবে যতটুকু তোমার দরকার। আমার তো বই দরকার, আর আমি তো চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আমার যে কথা আমি বলে যাচ্ছি, আমি বই চাই, আমি ওই সব চাই না। আমি মেশিন পড়ে দেখেছি, তোমাকে পুরোটা দেয় না, ঠিক সিনপসিসটা দেয়, যেটুকু দরকার দেয়। আমি তো অনেক কিছু, আমি যখন কোনো একটা লিখি তখন তো আমি গুগলস খুঁজে দেখি যে কী লেখা আছে দেখি, পুরোটা তো দেয় না, ঠিক ততটুকুই দেয় যতটুকু একটা মানুষের প্রয়োজন। কিন্তু আমার তো সেই প্রয়োজন মিটবে না,
আমি তো একেবারে ভোরাসিয়াস রিডার, আমি তো অনেক পড়তে চাই, আমার জন্য বই ঠিক। বাইট সাইজ নলেজ। হ্যাঁ, এখন তুমি বলতে পারো সময় নেই, এটা এটা প্রযুক্তিকে একটা চট করে লাগিয়ে দিলাম, কিছুটা ফাঁকি দিলাম। অধিকাংশ লোক লেখার সময় প্রযুক্তি ব্যবহার করছে, ওটা ফাঁকি দেয়া বলি। আমি মনে করি যে আমি যদি চোখের বালি পড়ি, তা আমি A to Z চোখের বালি পড়বো। সেটা কিন্তু আছে পুরোটাই, হ্যাঁ এখন আছেও। হ্যাঁ, এটা উচিত, রবীন্দ্র রচনাবলীও পুরোটা আছে, উচিত, এটা আমি দেয়া বলছি উচিত। ডিজিটাল কমিউনিকেশনেও আছে, কিন্তু সেটা হয়তো আপনি আমি অ্যাভেইল করতে কমফোর্ট ফিল করছি না, নতুন প্রজন্ম হয়তো এখন হয়তো ইন্ট্রোডিউস করেছে। আমি যখন ঘাটাঘাটি করেছি ধরো বছর দুয়েক আগে, তখন কিন্তু আমি পাইনি তখন পুরোটা। তা আমি তখন আস্তে আস্তে চলে এসেছি আবার মূল ধারায়, অর্থাৎ বই। আচ্ছা আপনি তো দেশ বিদেশ অনেক ঘুরেছেন এবং বিশ্ব সাহিত্য সম্পর্কে আপনার একটা বিচিত্র বর্ণাঢ্য ধারণা আছে। তারপর নিজেরও আপনার বিশ্ব সাহিত্য নিয়ে একাধিক কাজ আছে। তো আপনাকে যদি একদম প্রশ্ন করি যে আজকের বাংলা সাহিত্য এইটার সঙ্গে বিশ্ব সাহিত্যের সংযোগ বা কোন জায়গাটায় ফারাক আছে, এইটা কি আপনি আমাদের একটু সূত্র ধরিয়ে দেবেন? ভাই, এটা তো খুব মানে জটিল প্রশ্ন, এটা তো ঠিক আমি উত্তর দিতে পারবো না। বিশ্ব সাহিত্যের সঙ্গে কি ফারাক আছে, আমি মনে করি যে আমাদের যে অভিজ্ঞতা, তুমি তো একটা লেখক, তোমার অভিজ্ঞতা সে লিখতে পারবে না। আমাদের দেশের মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই তো আমরা কাগজে দেখি, তারা বই পুস্তকে গল্পের মধ্যে লেখেন। আমার অভিজ্ঞতা যদি উইদিন ওই যে ছোটোখাটো অভিজ্ঞতা ভেতরে থাকি, তো আমার গল্প বা লেখা তো এগোবে না। অভিজ্ঞতা যে তোমাকে প্রত্যেকটা জায়গায় যেতে হবে, যে আমি এখন কক্সবাজার গিয়ে ওখানে সমুদ্র তীরে বসে একটা গল্প লিখব, তা না। আমি কিন্তু বই পড়েও, সিনেমা দেখেও বা আমি ফেসবুক দেখেও কিন্তু আমি একটা আইডিয়া করতে পারি। সব জায়গায় আমার যাওয়ার দরকার নেই। তোমার যদি কল্পনা প্রতিভা থাকে, ইনোভেটিভ কোনো তোমার থাকে, তাহলে পরে তুমি অবশ্যই সামান্য ক্লুতেই তুমি কিন্তু, আমি একটা হানুফার একটি কানের দুল বলে একটি লেখা লিখেছি কয়েকদিন আগে, তোমার কি যেন বলে, কালি কলমে। লেখাটার এত আমি ফিডব্যাক পাচ্ছি, ভালো লেখা, ভালো লেখা, ভালো লেখা। ওর মধ্যে না প্রেম আছে, না কোনো অ্যারোগেন্স আছে, না কোনো হিংসা আছে, না কিচ্ছু আছে। একটি মহিলা বাজারে যেতে গিয়ে ম্যানহোলের ভিতরে তার কানের দুলটা পড়ে গেছে, একটা কানের দুল পড়ে গেছে, এই ঝুঁকে দেখতে গিয়ে কানের দুল পড়ে গেছে। তো অনেক খোঁচাখুচি করে পায় নাই, লোকজন দিয়ে ডেকে এই ম্যানহোলের ভিতর খুঁজে দেখেছে, পায় নাই। তো মহিলা হাল ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। সে পরের দিন সকালে গিয়ে দেখে রাত গভীর, তখন লোক খুঁড়েই চলেছে, কানের দুল সোনার হারাবে কোথায়, যাবে কোথায়। তো একটার পর একটা লোক আসছে, চেষ্টা করছে, ম্যানুয়াল খুঁড়ে দেখছে যে কানের দুলটা পাওয়া যায় কিনা। মানে রাত গভীর হয়ে গেছে, চাঁদের আলো এসে গেছে, মানে ভোর হয়, তখনই কিন্তু কতিপয় লোক ওই 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 মহল্লার, তারা কিন্তু তখনও কানের দুল খুঁজে চলেছে। এটা একটা সামান্য একটা গল্প হিসেবে আমি ছেড়েছি, এই গল্পটা অনেক ফিডব্যাক পাচ্ছি। আমি মনে মনে চিন্তা করলাম, সামান্য একটা গল্প, এই গল্পে কি ফিলসফি যে লোকে এত পাগলের মতো পড়ছে আর আমাকে ফিডব্যাক দিচ্ছে, কি তাদের ভালো লেগেছে। দেখো রিডার কত ধরনের রিডার, তাদের কাছে ভালো লাগছে কেন গল্পটা? প্রেমের গল্প না, কোনো ভায়োলেন্সের গল্প না, কোনো কৌতুকের গল্প না, একটা অর্ডিনারি গল্প। তাতে আমার মনে হয় কি জানো, যে আমাদের মানুষের মনের ভেতরে এক ধরনের অতীন্দ্রিয় ভাব আছে, একটা রহস্যময় একটা জট আছে, সেটা কিন্তু আমরা অনেক সময় ঠিক প্রকাশ করতে পারি না, কিন্তু আমরা অনুভব করি, উপলব্ধি করি। আমার মনে হয়তো ওই হারিয়ে যাওয়া কানের দুল খোঁচাখুচির মধ্যেই বোধহয় সেই ধরনের একটা কিছু, হারিয়ে যাওয়ার কিছু একটা, হ্যাঁ এই আর কি। এটা ডিপেন্ড করে তোমার কে কিভাবে দেখবে। কানের দুল নামটাও খুব সুন্দর। হ্যাঁ, হানুপা, আমি একটি কানের দুল বলে দিয়েছে, কিন্তু মেয়েটার নাম হানুপার কানের দুল। আপা, আপনার সর্বশেষ বই আমার জানা মতে বেঙ্গল বুকস থেকে এসেছে। সেটা আমেরিকায় আপনি গিয়েছেন, এমিলি ডিকিনসনের বাড়িতে, সেই ভ্রমণ কাহিনী, তার সঙ্গে এমিলি ডিকিনসনের কবিতার সম্পর্ক ইত্যাদি। এই বইটা সম্পর্কে আমাদেরকে একটু যদি বলেন। এই বইটা হচ্ছে, আমি বেড়াতে গিয়েছিলাম আমেরিকায়, তো ওখানে বেড়াতে গিয়ে আমি গত জুলাইতে সবাইকে ফোন করছি বাংলাদেশে, ভাই আমি এখানে এসেছি। তো পিয়াসকে ফোন করলাম, পিয়াস মজিদ, কবি পিয়াস মজিদ, তিনি বললেন যে আপা ওখানে যখন গিয়েছেন কাছেই কিন্তু এমিলি ডিকিনসনের বাড়ি, আপনি একটু তাকে দেখে আসবেন। তা বললাম না, আমি এত দূরে যেতে পারবো না। শেষে আমার ভাইকে বললাম, ভাই বলে এখান থেকে 1-1.5 ঘন্টা জানি, চল আমরা যাই অ্যামহার্স্ট রাজ্যে।
তো আমি সেখানে গেলাম, গিয়ে আমি খুব মুগ্ধ হলাম। তারপরে দেখলাম তার সম্পর্কে কত কিছু। আমি মনে হয় চিন্তা করলাম, উনি তো মানে এত বিশ্ববিখ্যাত কবিও না, একজন ভালো কবি, তার দেশের কবি। তাকে যে কি যত্ন করে রেখেছে সেই দেশের সরকার, কি যত্ন করে রেখেছে। তার কার্পেটটা পর্যন্ত নকল, ওই একই কার্পেট। তার আলমারিটা পর্যন্ত নকল, ওই একই আলমারি। তার সমস্ত যা কিছু ডেকোরেশন সব নকল, কিন্তু মানে রিপ্রোডাকশন। আমি বললাম আসলগুলো কোথায়? ওটা বলছে যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার নামে যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে নাকি আসলগুলো রাখা আছে। আমি মনে হয় চিন্তা করলাম যে দেখো, আমরা মনে করি আমেরিকা তো সেদিন আবিষ্কৃত হয়েছে, 300-400 বছর মাত্র এর বয়স, অথচ দেখো তাদের কবি সাহিত্যিককে কিভাবে তারা তুলে ধরেছে। আর আমাদের দেশে শামসুর রহমান ভাই, আমাদের দেশে কত বড় বড় কবি সাহিত্যিক কোথায়? তা আমি সেটু আফসোস করে বললাম যে ওই দেশের থেকে আমাদের দেশের মধ্যে কত তফাৎ। যে শিল্প সাহিত্যকে যে দেশ, যে জাতি, যে মানুষ ধরে রাখতে না পারে, সেই দেশে কিছুই থাকবে না। তোমার যে কোনো দেশের অগ্রগতির পেছনে কিন্তু শিল্প, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, এগুলো হচ্ছে বেস। এগুলো যে জাতির আছে, সে যত গরিব জাতি হোক, গুহাবাসী হোক, কিন্তু যাদের শিল্প সাহিত্য এই ধারাটা আছে, তারা কিন্তু কখনোই হারিয়ে যাবে না, এবং তারা থাকবে। তারা যে এই যে একটা কবিকে তুলে ধরা হচ্ছে এইভাবে, তো চারটিখানি কথা না। ওই যে আপনি গুহাবাসের কথা বললেন, যে আমরা সেই গুহাবাসী চিত্রকলা শুরু করেছিলাম, হ্যাঁ, সেখান থেকেই তো বলা যায় যে আজকের সভ্য মানুষের সুকুমার বৃত্তির বিকাশ ঘটেছে। কারণ মানুষ ছাড়া তো আর কোনো প্রাণী ছবি আঁকেনি, কবিতা লেখেনি, গল্প বলেনি। স্পেনের আলতামিরা গুহার কথা মনে হলো, মনে আছে সে বাইসন, কে একে রেখেছে, কোন শিল্পী, সেটা এখন পর্যন্ত আমরা ধরে রেখেছি। তা আমি মনে করি যে আমাদের এই ব্যাপারে একটু সাধারণ মানুষ হিসেবেও একটু, আজকাল কিন্তু বই পড়ছে না ওইভাবে, মেয়েরা ছেলেরা ওইভাবে বই পড়ছে না। তারা যেটা পড়ছে সেটা হচ্ছে পরীক্ষা পাশ করার বই, চাকরি পাওয়ার বই, এগুলো তারা পড়ছে। কিন্তু শিল্প সাহিত্যের ব্যাপারে তাদের, আমি একটা মহিলা, আমার সচিবালয়ের একটা মহিলা, উনি জয়েন্ট সেক্রেটারি, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে 4-5 দিন আগে। উনি বললেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম, যখন বিসিএস পরীক্ষা দিতে এসছে, আমি ছেলে এবং মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলাম, তুমি গত 6 মাসে কোনো বই পড়েছো কিনা, কোনো শিল্প সাহিত্য সঙ্গীত বা কোনো কবিতার বই তুমি পড়েছো কিনা? নোবডি কুড আনসার, নোবডি হ্যাজ রেড। তো বললো যে ইউনিভার্সিটির ছেলে মেয়ে তারা বিগত 6 মাসে না কোনো পত্রিকা পড়েছে, তোমার ওই পত্রিকা মানে তোমার গল্প কবিতা ওই সমস্ত শিল্প সাহিত্যের পত্রিকা পড়েছে, না কোনো বই পড়েছে। বানিয়ে তো বলতে পারে শেষ কবিতা পড়েছি, বা বলতে পারে শরৎচন্দ্র পড়েছি, এই বানিয়ে যে বলবে সেই ক্ষমতাটুকুও নেই। কেন এই অবস্থা? কেন নেই মানে তারা টোটালি ওই দিকে কোনো চর্চাই করে না, চর্চাই নেই। তুমি দেখো আগে স্কুলে আমরা রবীন্দ্র জয়ন্তী করতাম, আমরা নজরুল জয়ন্তী করতাম, আমরা সুকান্ত জয়ন্তী করতাম, আমরা বৈশাখে নাচ গান কত কিছু করতাম। ওগুলো এখন হয় কিনা আমি জানি না। এখন দেখি ছেলেমেয়েরা শুধু পড়ছে। অর্থাৎ কেরিয়ার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, তো কেরিয়ার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তুমি বড় বড় লাট সাহেব জজ হবে, ব্যাস হবে, কিন্তু তোমার তহবিল কিন্তু ফতুর, তহবিলে কিচ্ছু নাই, তোমার সব ভাষা। তুমি জানো, তুমি বিদেশ গেলে তোমাকে প্রথমে যে কথাটা জিজ্ঞেস করে, তোমার দেশের জাতীয় সঙ্গীতটা বলো তো, বা তোমার দেশের একটা গল্প, তোমার দেশের একটা গান বলো তো। আমরা না গান জানি, না জাতীয় সঙ্গীতটাই ঠিক মতো শিখেছি, না কোনো কিছু বলতে পারি। কিন্তু বিদেশে গেলে ওরা কিন্তু বলতে পারে, আমরা বলতে পারি না। আমাদের জাতীয় সঙ্গীতও পুরোপুরি বলতে পারি না, আমরা যে কি করে এসেছি আমাদের দেশে কিছু বলতে পারি না, আমরা কোনো গান গাইতে পারি না, গান গাওয়া আমাদের দেশে নিষিদ্ধ, আমরা কোনো কিছুই করতে পারি না, হাবার মতো বসে থাকি। একটা জায়গায় গ্যাদারিংয়ে গেলে আমরা হাবার মতো বসে থাকি, এমনকি আমরা মদও খাই না, আমরা লাল ওই যে তোমার কি যেন বলে ওই পেপসি কোকাকোলা নিয়ে বসে থাকি, না ওইটা ভান করে বসে থাকি, পেপসি কোকাকোলা নিয়ে আমরা ভান করে বসে থাকি, আমরা তাদের মতো ওইরকম মদও খাই না। এবং তারা কত রকমের গল্প করে, আমি কান দিয়ে শুধু শুনি আর মনে মনে ভাবি আমাদের ছেলেবেলা তো এরকম ছিল না। তোমাকে গড়ে উঠতে হবে ছেলেবেলা থেকে, বুড়োবেলাতে তুমি কি গড়ে উঠবে? আমাদের অভিভাবকরা কখনো চিন্তাই করে না একটি ছেলে মেয়েকে বড় করার সময় তার ছবি আঁকা দরকার, তার গান দরকার, তার কোরআন শরীফও পড়া দরকার, আমপাড়া পড়া দরকার, রোজা রাখা দরকার, কবিতা আবৃত্তি করা দরকার, নাটক করা দরকার, সবই কিছু করা দরকার, একটা কমপ্লিট হিউম্যান বিইং।
এক্সপ্লোর করবে হ্যাঁ, সবকিছু। আমরা শুধু কম্পার্টমেন্টালাইজ হিউম্যান বিং তৈরি করছি, আমরা কিন্তু কম্পার্টমেন্টালাইজড হিউম্যান বিং, কমপ্লিট হিউম্যান বিং কিন্তু আমরা তৈরি করছি না। আমার বাড়িতে একটা গার্ড আসে, সে গার্ড খুব ফাঁকি দেয়, তো সেই বাদ দিয়ে আরেকটা গার্ড রেখেছি, সে খুব ফাঁকি দেয়। শেষে আমি ফোন দিলাম অফিসকে, এই গার্ড শুধু ঘুমায়, কোনো ফাঁকি দেয় না, তা এটা কী গার্ড দিছো? বলে কি স্বাধীনতার পরে হিউম্যান স্যাম্পল ভালো আসছে না। চিন্তা করো, আমার স্বাধীনতার দোষে গেল। কিন্তু ও তো একটা অর্ডিনারি মানুষ, সে কীভাবে আমাকে বক্তব্যটা বুঝাবে? আমি খুব রাগারাগি করছি, তারপর গার্ড ঠিক মতো দাও না, সে বলছে ম্যাডাম স্বাধীনতার পরে আমি হিউম্যান স্যাম্পল ভালো পাচ্ছি না। তো সেই লোকটা তার মতো করে বলছে, সে যেটা বলতে চাচ্ছে যে আমরা এখনও স্থিতিশীলতা লাভ করি নাই। আমাদের হিউম্যান বিং হিসেবে, জাতি হিসেবে, একটা রেস হিসেবে আমাদের স্থিতিশীলতা আনতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনেও আমাদের স্থিতিশীলতা যে মুহূর্তে আসবে, সেই মুহূর্তে দেখবে আমরা সব কিছু সুন্দরভাবে করছি। এবং ধর্মীয় জীবনেও অবশ্যই। ধর্ম তো আমরা ছোটবেলা থেকেই ধর্ম জীবনের মধ্যে মানুষ, ছোট্টবেলা থেকে আমরা যখন জন্ম নিই কানে আজানের ফু দেওয়া হয়, তো আমরা তো ছোট্টবেলা থেকে ধর্মের ভেতরে মানুষ। তুমি বলো আমরা কোন সময় ধর্মের ভেতরে নাই? তো সুতরাং আমার মনে হয় যে আমি যদি বেঁচে থাকবো কত, 70-80 বছর, তার বেশি তো বাঁচবো না। এইটুকু বয়সের মধ্যে আমি পৃথিবীটাকেও দেখবো, আমি সব কিছুই দেখবো, আমার নিজেকেও উন্নতি করতে হবে, নিজেরও উন্নতি দরকার, যাতে আমি একটা কমপ্লিট হিউম্যান বিং হিসেবে মারা যাই। আমার আসলে একটা মিশ্র অনুভূতি হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে, মানে আলোকিত বোধ করছি একদিকে, অনুপ্রাণিত হচ্ছি, অন্যদিকে এই যে কিছু চিত্রের কথা বললেন সেটা কিছুটা বেদনাও সৃষ্টি করছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের হাতে বোধহয় সময়ও খুব বেশি নেই, কাজে আমরা এই আলোচনা আসলে অবারিত এটা চলতে থাকবে, এবং আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং কামনা করি সুস্থ দীর্ঘায়ু, যাতে করে আপনি এই আপনার কথাগুলো লিখে আরও অন্য কোনোভাবে বলে আমাদেরকে দিয়ে যেতে পারেন। সেই সঙ্গে আজকের অনুষ্ঠান আমরা শেষের দিকে চলে যাব। শুধু আনোয়ারা আপার কাছে একটা শেষ জিনিস আমরা জানতে চাইব যে আনোয়ারা সৈয়দ হক এই মুহূর্তে কি পড়ছেন, কি লিখছেন? কি পড়ছেন, কি লিখছেন? আমি যেটা পড়ছি সেটা হচ্ছে একটা রাসায়ন উপন্যাস। সেটা হচ্ছে তোমার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এই মোটা বই, ছোট ছোট করে লেখা, অনুবাদটা পড়ছি এখন। সেটা কিছুতে শেষই করতে পারছি না, এখনও মনে হয় 100-150 পাতা রয়ে গেছে। রোজ রাত্রিবেলা বিছানায় গিয়ে 2 পাতা পরেই ঘুম এসে যায়। তো আমি চিন্তা করছি আমি বিদেশ যাব কয়দিন পরে, তার আগে এটা শেষ করেই যেতে হবে আমাকে, নইলে তো ভুলে যাব। তো এই আর কি, এই সমস্ত বই, নানা রকমের বই পড়ি, যখন যেটা হাতে পাই তখন সেটা পড়ি। তবে আমি মূলত সাহিত্য বিষয়ের বইটাই পড়ি, যেটা আমার হয়তো মনে হয় আমার নতুন নতুন ধ্যান ধারণা হতে পারে। আমার কাছে রাশিয়ান লিটারেচার খুব ভালো লাগে, জানো। আমার কাছে মনে হয় পৃথিবীর যত লিটারেচার আছে, রাশিয়ান লিটারেচার বাংলা লিটারেচার ক্লোজ। আমাদের বাঙালিদের যে জীবনধারা, যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা, রাশিয়ানদের ভেতরে ওই ধরনের অনুভূতি আমি লক্ষ্য করি। তার জন্য আমার রাশিয়ান লিটারেচার খুবই ভালো লাগে। তাছাড়া অন্যান্য উপন্যাস তো যা যা পড়ার আমাদের, তো মার্কোয়েস থেকে শুরু করে যা যা পড়ার আমরা সেগুলো পড়ি বটে, কিন্তু মনের ভেতরে যদি হয় এবং হয়তো আমার কিছু বায়াসড, আমি হয়তো একটু এদিকে একটুখানি তাদেরকে এক চোখাপানা করছি, কারণ আমাদের ছোটোবেলাটা বেড়ে উঠেছে রাশিয়ান লিটারেচার দিয়ে। সুন্দর সুন্দর যখন আমরা ছোট ছিলাম, 10, 11, 12, 13, তখন রাশিয়ান লিটারেচার পড়েছি, হয়তো সেটাও আমাদের ব্রেন কিছুটা ওয়াশ করতে পারে। আর এমনি পাণ্ডুলিপির কাজ কি করছেন? পাণ্ডুলিপির কাজ আমি একটা উপন্যাস লিখছি, সেটা শেষের পথে, ওটা ইনশাল্লাহ দেব। আর আমি একটা উপন্যাস লিখেছি এবার তোমার ইয়েতে ভাই, প্রথম আলোতে, প্রথম আলো ঈদ সংখ্যায়, সেটা হচ্ছে সময় বহিয়া গেল। ওই উপন্যাসটা হচ্ছে আমার 73, 71, 72-তে, আর 70-তে আমি যে পাকিস্তান আর্মিতে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছিলাম, আমি এবং আমার বন্ধু বান্ধব, আমরা মেডিকেল কলেজ থেকে একটা গ্রুপ, সব না, আমরা আর্মি থেকে কাউকে নেভিতে পাঠিয়েছে, কাউকে এয়ারফোর্সে পাঠিয়েছে, কাউকে ওই বিডিআরদের ওখানে পাঠিয়েছে, পোস্টিং এক এক জায়গা, কিন্তু আমাদের বেস কোর হচ্ছে আর্মি মেডিকেল কোর। তো
তো ওখানে আমার যে অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখেছি, ওইটা সবাই খুব প্রশংসা করছে। তো এবার ঈদ সংখ্যায় বেরোলে আশা করি যিনি পাবলিশার তিনি হতাশ হবেন না, এইটুকু, আর কিছু না। খুব ভালো লাগলো আপা, আপনি আসছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। শুধু তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপা। শুধু দর্শক, বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস ইজেল সাহিত্য আড্ডা আজকের পর্ব আমরা এখানে শেষ করছি, এবং আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন অতিথির সঙ্গে, নতুন আড্ডায়। ধন্যবাদ সবাইকে।